আর শাশুড়ি তখন একদম চিৎকার করে উঠলেন, নীরা তুই কি করছিস এসব? সেই দিন প্রথমবার ওরা বুঝেছিল চুপ করে থাকা মানুষগুলো সব সময় দুর্বল হয় না। শাশুড়ি যেন সেই জায়গাতেই থমকে গেলেন, চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। নীরা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এগুলা কি করছিস? আসবাবপত্র কোথায়, টিভি কোথায়, ফ্রিজ কোথায়? এই বাসার কি অবস্থা করেছিস? রাফিলও ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়েছিল পাথরের মূর্তির মতো, একবার খালি ঘরের দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে। হাত থেকে মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিনটা ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে আছে, কিন্তু সেই দিকে তাকানোর কোনো খবর নেই। আমি তখন উল্টো করে রাখা এক বড় প্লাস্টিকের গামলার উপরে বসে আছি, হাতে এক কাপ চা ধীরে ধীরে চুমুক দিচ্ছি, যেন কিছুই হয়নি। ওদের অবস্থা দেখে আমি শুধু মুচকি হেসে বললাম, এসেছো, ভালোই হয়েছে। খালি বাসাটা কেমন লাগছে? রাফিলের গলা শুকিয়ে গিয়েছিল। নীরা এসব কি? বাসার সোফা কোথায়, টিভি কোথায়, কার্পেট কোথায়, ডাইনিং টেবিল কোথায়? শাশুড়ি তখন প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, হায় আল্লাহ, আমাদের সর্বনাশ হয়ে গেল, বাসা লুটপাট হয়ে গিয়েছে। আমি ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখলাম, তারপর খুব শান্ত গলায় বললাম, লুট হয়নি আম্মা, তাহলে বিক্রি করে দিয়েছি। কথাটা শুনে দুজনেই চুপ হয়ে গেলেন। কয়েক সেকেন্ড যেন কারো মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। তারপরে রাফিল চিৎকার করে উঠল, তুমি কি বললে নীরা? আমি নির্বিকার মুখে বললাম, যেটা শুনেছ, তুমি বাসার জিনিস বিক্রি করেছ। জি। আমাকে না বলে কেন? কাউকে না বলে কি জিনিস বিক্রি করা যাবে না? এটা কি অনেক বড় অন্যায়? আমার কথার ভেতর অর্থটা দুজনেই বুঝে ফেলল। শাশুড়ি মুখের রংটা বদলে গেল। রাফিল হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি আবার বললাম, আজ ভোরে যখন আমার ওয়াশিং মেশিন বিক্রি করা হলো, তখন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি। তাই ভাবলাম এই বাসায় বোধহয় যার ইচ্ছে সেই অনেক জিনিস বিক্রি করতে পারে, তাহলে আমিও একটু শিখে নিলাম। রাফিল রাগে কাঁপতে লাগলো। নীরা, এটা তুলনা করার বিষয় না। আমি আবার হেসে বললাম, কেন? আমার বাবার দেওয়া 40,000 টাকার ওয়াশিং মেশিনটা 5,000 টাকায় বিক্রি করা যায়, আর এই জিনিসগুলো কি বিক্রি করা যায় না? শাশুড়ি এবার সামনে এগিয়ে এলেন। তুই আমার সাথে বেয়াদবি করছিস? না আম্মু, আমি শুধু আপনার কাছ থেকে সংসার চালানো শিখেছি। উনি তখন থমকে গেলেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আপনি তো বলেছিলেন আমরা কিছু বুঝি না, টাকা জমাতে জানি না, তাই না? কেউ কোনো উত্তর দিল না। আমি বললাম, তাই ভাবলাম এত বড় টিভির কি দরকার আছে, এত বড় সোফার কি দরকার, কার্পেট, সুকেস, ডাইনিং টেবিল, এইসব তো বিদ্যুৎ খরচ না হলেও জায়গা নষ্ট করে। সংসারে সাশ্রয় করতে হলে এসব কমাতে হবে। রাফিন মুখ লাল করে উঠেছে। তুমি সীমা ছাড়িয়ে গেছো। আমি শান্ত স্বরে বললাম, আজ সকালে আমিও ঠিক এই কথাটাই মনে মনে ভাবছিলাম। কথাটা শুনে আবার ঘরের ভেতরে নীরবতা নেমে এলো। রাফিল এবার দাঁত চেপে বলল, জিনিসগুলো কোথায়? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম না। কয়েক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে রইলাম, তারপরে বললাম, চিন্তা করো না, সব কিছু নিরাপদ জায়গায় আছে। রাফিল ভুরু কুঁচকে তাকালো। মানে? মানে বিক্রি করিনি। দুজনে একসাথে আমার দিকে তাকালো। আমি বললাম, আমার বাবার বাসায় পাঠিয়ে দিয়েছি। কি? হ্যাঁ, সকালে তোমরা বের হবার পর ভ্যান ডেকে সব সরিয়ে দিয়েছি। শাশুড়ি যেন কাপ ছেড়ে বাঁচলেন, কিন্তু পরেই মুহূর্তে আমি বললাম, যেই বাসায় আমার জিনিসের কোনো নিরাপত্তা নেই, সেইখানে বাবার দেওয়া জিনিসপত্র রাখার কোনো নিরাপত্তা নেই। রাফি এবার আর কিছুই বলতে পারলো না। আমি ধীরে ধীরে বললাম, আজ ওয়াশিং মেশিন গিয়েছে, কাল হয়তো ফ্রিজ যাবে, পরশু হয়তো আলমারি, তারপরে বলবেন এগুলা বিলাসিতা, তাই আগে থেকেই সরিয়ে রেখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ইতালি থেকে বলছি। এটা ছিল গল্পের দ্বিতীয় পর্ব। বাকি পর্বগুলো শুনতে চাইলে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন।